Students, how are you all? I think all of you are well and hearty with the blessing of Almighty Allah. I am also well. As usual, I am Saiful Islam with you, Assistant Teacher of Batitek High School, going to discuss about an important grammatical item. I have written the title of the item in the whiteboard. You are looking. We are going to discuss narration. At first we have to know what is narration. Narration মানে হচ্ছে বক্তার বক্তব্য, অর্থাৎ যখন কেউ কোনো কথা বলে সেটাকে ন্যারেশন বলা হয়। বক্তা যা বলে তাই ন্যারেশন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত কথাবার্তা বলি সবকিছু ন্যারেশনের অন্তর্ভুক্ত। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে কথা, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। অতএব আমরা ন্যারেশনকে সংজ্ঞায়িত করতে পারি, হোয়াট দ্য ন্যারেটর সেজ দ্যাট ইজ ন্যারেশন। বক্তা যা বলে তাকেই ন্যারেশন বলা হয়। এ পর্যায়ে আমাদেরকে জানতে হবে ন্যারেশন কত প্রকার। আমরা সকলেই জানি ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন এন্ড ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে এটা আমাদের জানতে হবে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমরা যখন কথা বলি তখন আমরা কথাটা দুইভাবে বলে থাকি। হয় কখনো আমরা বক্তার কথা বক্তা সরাসরি নিজে বলে, আবার বক্তার কথা কখনো অন্য কেউ তার নিজের ভাষায় বলে। বক্তার কথা যখন বক্তা নিজে বলে তখন সেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর বক্তার কথা যখন বক্তা নিজে না বলে তৃতীয় কোনো ব্যক্তি তার নিজের ভাষায় বর্ণনা করে তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন জানার পরে এবার আমাদেরকে জানতে হবে ডিরেক্ট ন্যারেশনের পার্টস অফ ডিরেক্ট ন্যারেশন। আমি এখানে লিখেছি পার্টস অফ ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট রিপোর্টিং ভার্ব, কারণ আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। এটা আমাদের 8, 9, 10 সব ক্লাসে আসে। তো আমাদেরকে জানতে হবে রিপোর্টিং ভার্ব কি জিনিস। ন্যারেশন পরিবর্তনের সময় সর্বপ্রথম যে জিনিস পরিবর্তন করা লাগে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অতএব কারণে রিপোর্টিং ভার্বের ইম্পর্টেন্সটা তোমরা খুব সহজে বুঝতে পারতেছো। রিপোর্টিং ভার্ব কি জিনিস সেটা আমরা জানবো। তারপরে আছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সঠিকভাবে নির্ণয় করতে পারলে ন্যারেশন করা অনেকখানি সহজ হয়ে যায়। তো রিপোর্টিং ভার্ব কি জিনিস আমরা আলোচনা করছি। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশের, ইনভার্টেড কমার বাইরের অংশের ভার্ব। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেট থাকে, এইজন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইনভার্টেড কমার বাইরের অংশের ভার্ব সেটকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্ব বলে। এটা সব সময় সেট থাকবে এরকম না, এটা সেন্টেন্স ভেদে কখনো আস্কড হতে পারে, কখনো টোল্ড হতে পারে, কখনো উইশড হতে পারে, কখনো এক্সপ্লেইনড উইথ জয় সরো, এরকম আরো অনেক কিছু হতে পারে, যেটা আমাদের সামনের দিকের আলোচনায় আসতেছে। আমি তোমাদের সামনে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। তারপরে রিপোর্টেড স্পিচ কাকে বলে এটা আমরা শিখব। রিপোর্টেড স্পিচটা একেবারে সহজ। ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমার ভিতরে সাধারণত 5 প্রকার সেন্টেন্স থাকে। আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ গ্রামার। দে আর অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরে এই 5 প্রকারের সেন্টেন্স থাকবে। 5 প্রকারের সেন্টেন্স দেখে আমাদেরকে রিপোর্টিং ভার্ব নির্ণয় করতে হবে। কানেক্টর বা কনজাংশন বা লিঙ্কার যোগ করতে হবে। তারপরে ক্রমান্বয়ে সামনের দিকে ধাপগুলি পর্যায়ক্রমে পরিবর্তন করতে হবে। এবার আমরা জানবো রিপোর্টিং ভার্বের আবার দুটি অংশ। পার্টস অফ ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ আমরা জেনেছি, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমরা জানবো রিপোর্টিং ভার্বের আবার দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট বা স্পিকার আর একটা হচ্ছে অবজেক্ট বা লিসেনার। রিপোর্টিং ভার্বের দুটো অংশ আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট ছাড়া ন্যারেশন পরিবর্তন করা যায় না। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে তাকে আমরা স্পিকারও বলে থাকি বা বক্তা বলে থাকি, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে তাকে লিসেনারও বলা যায় অথবা রিপোর্টিং ভার্বের অবজেক্টও বলা যায়।
So my dear students, you are listening to me. আমরা আলোচনা করতেছিলাম ন্যারেশন নিয়ে। ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমি একটা एग्जांपल তোমাদের সামনে প্লে করেছি। সুমি said to me I am not easy today। এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এটা যে ডিরেক্ট ন্যারেশন এটা আমরা কিভাবে বুঝলাম? এটা চেনার একেবারে সহজ উপায় হলো ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ব্যবহার থাকে আর ইনডিরেক্ট ন্যারেশনে কতগুলো গ্রামারের সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে সেই ইনভার্টেড কমাটা উঠিয়ে দিতে হয়। অর্থাৎ সহজ কথা হলো ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকলে অথবা ইনভার্টেড কমা থাকলে আমরা বুঝবো সেটা ডিরেক্ট ন্যারেশন, আর ইনভার্টেড কমা উঠিয়ে দিলে আমাদেরকে বুঝতে হবে এটা ইনডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমত সেভড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই জিনিসটা আমাদের খুব বেশি জরুরি। আমি নিচের দিকের আলোচনায় যেটা লিখে রেখেছি, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে সুমি সেড টু মি আই এম নট ইজি টুডে, আমাদের এই ডিরেক্ট ন্যারেশনের এই সেন্টেন্সের ভিতরে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। এরকম ভাবে সেডের জায়গায় অ্যাকর্ডিং টু সেন্টেন্স অ্যানাদার রিপোর্টিং ভার্ব ক্যান বি ইউজড, অন্যান্য রিপোর্টিং ভার্ব ব্যবহার হতে পারে। তারপরে ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আমাদের এই সেন্টেন্সের বা এই ডিরেক্ট ন্যারেশনের অংশটি রিপোর্টেড স্পিচ হচ্ছে আই অ্যাম নট ইজি টুডে। এরপর আমরা আরেকটা লেখা লিখেছিলাম, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের আবার দুটো অংশ। রিপোর্টিং ভার্বের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট বা স্পিকার আর একটা হচ্ছে অবজেক্ট বা লিসেনার। তো আমি যে एग्जांपलটা এখানে দেখিয়েছি সেখানে দেখা যাচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সুমি আর অবজেক্ট হচ্ছে মি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং আমি আশা করছি বিষয়টা তোমরা ক্লিয়ার আর তোমাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবার আসো ন্যারেশন পরিবর্তন। ন্যারেশনের প্রাথমিক যে আলোচনা, ন্যারেশন কি জিনিস, ন্যারেশন কত প্রকার, ন্যারেশনের পার্টস অফ ন্যারেশনগুলি কি কি, এটা আমরা জানতে পেরেছি। এবার আমরা যাব ন্যারেশন পরিবর্তনে কি কি জিনিস পরিবর্তন করা লাগে। আমাদেরকে ন্যারেশন শিখতে হবে মূলত ন্যারেশন পরিবর্তন শেখার জন্য। ন্যারেশন পরিবর্তন শেখার জন্য আমাদেরকে ন্যারেশনের নিয়ম কানুনগুলো জানতে হবে। তো ন্যারেশন পরিবর্তনের সময় পাঁচটা জিনিস আমরা পরিবর্তন করব। এক নম্বরে রিপোর্টিং ভার্ব, দুই নম্বরে লিঙ্কার বা কনজাংশন, যেটা বোর্ডে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বরে আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্ব, দুই নম্বরে আমরা পরিবর্তন করব লিঙ্কার বা কনজাংশন, তিন নম্বরে আমরা পরিবর্তন করব পার্সন, চার নম্বরে আমরা পরিবর্তন করব টেন্স এবং পাঁচ নম্বরে আমরা কতগুলো নৈকট্যবাচক শব্দ আছে যেগুলো ডিরেক্ট ন্যারেশনে ব্যবহৃত হয়ে থাকে, এগুলো ইনডিরেক্ট ন্যারেশনে গেলে দূরত্ববাচক শব্দ হয়ে যাবে। যেরকম ভাবে নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইস্টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এরকম তোমরা জানো। এখন যে জিনিসটা আমাদের জানতে হবে যে রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব, এই পাঁচটা জিনিস আমরা পরিবর্তন করব ঠিক আছে, কিন্তু কোনটা কিভাবে পরিবর্তন করব এটা আমাদেরকে জানতে হবে। রিপোর্টিং ভার্বটা আমরা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। আমি এর আগেই একবার বলে দিয়েছি রিপোর্টেড স্পিচের ভিতরে 5 প্রকারের সেন্টেন্স থাকে, সেই 5 প্রকার সেন্টেন্স দেখে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কখন কি হবে সেটা আমার সামনে আলোচনায় আসতেছে, তোমরা মনোযোগী থাকো। তারপরে আসছে লিঙ্কার বা কনজাংশন। এই লিঙ্কার বা কনজাংশন আমরা কিভাবে বসাবো এটাও যদি আমরা সঠিকভাবে বসাইতে হয় তাহলে আমাদেরকে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সে অ্যাসার্টিভ থাকলে লিঙ্কারটা হবে একরকম, ইন্টারোগেটিভ থাকলে লিঙ্কারটা হবে আরেক রকম, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লিঙ্কারটা চেঞ্জ হয়ে যাবে আরেক রকম। এটা আমাদের সামনে আলোচনায় আসতেছে। তারপরে 3 নম্বরে আমরা পরিবর্তন করব পার্সন। পার্সন সম্পর্কে তোমরা সকলেই ভালো ধারণা রাখো আমি আশা করি। পার্সন 3 প্রকার তোমরা জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে বা ন্যারেশন চেঞ্জিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে আমার এই স্বল্প সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা আমি দেখেছি সেটা হচ্ছে পার্সন। অতএব পার্সন পরিবর্তনের বিষয়টা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের এই অংশের জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা পরিবর্তন করব টেন্স পরিবর্তন। যদিও টেন্স পরিবর্তনটাকে অনেকেই অনেক কঠিনভাবে দেখে, এটাকে জটিল মনে করে, কিন্তু আমি যে সিস্টেমে তোমাদেরকে বলবো আমি আশা করি তোমাদের কাছে বিষয়টা জটিল মনে হবে না, বিষয়টা অনেক সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা পরিবর্তন করব নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক হয়ে যাবে। এগুলির একটা লিস্ট আমি তোমাদের সামনে দেখাবো, দেখলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আগের বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সামনে লিখেছি 5 প্রকার সেন্টেন্সের নাম লিখেছি ধারাবাহিকভাবে, তারপর 5 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বগুলো কি হবে সেটা লিখেছি, তারপর লিঙ্কার বা কনজাংশনগুলো কি হবে সেটা লিখেছি।
এই জিনিসটা যারা আয়ত্ত করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, আমি মনে করি 50% ন্যারেশন তাদের জন্য সহজ হয়ে যাবে। 50% ক্ষেত্রে তারা ন্যারেশনটা সঠিকভাবে চেঞ্জ করতে পারবে। তো আসো আমি আরেকটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমাদেরকে চিনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলি থাকবে রিপোর্টেড স্পিচের ভিতরে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে। প্রথমে আমাদেরকে চিনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? আমরা জানি একটা সেন্টেন্সের ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা ইন মোস্ট কেসেস এই সেন্টেন্সটা ইউজ করে থাকি, প্রায় 95% ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সই ব্যবহার করে থাকি ইংরেজিতে। তো এই সেন্টেন্সটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা রিপিটিং ভার্বটা সেডও রেখে দিতে পারি অথবা টোল্ডও বসাইতে পারি। তবে টোল বসাইতে হলে রিপিটিং ভার্বের অবজেক্ট থাকা লাগবে, আর যদি রিপিটিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে আমরা সেটটাই রেখে দেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটটাকে আমরা রেখে দিতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সব ক্ষেত্রে তো আর রিপিটিং ভার্বগুলো ফার্স্ট টেন্স হবে না। তোমরা বই খুললে দেখতে পাবে কখনো রিপিটিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, আবার কখনো ফার্স্ট ফর্মেও দেওয়া আছে, আবার কখনো ফিউচার টেন্সেও দেওয়া থাকতে পারে। তো আমি লিখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট টেন্সে দেওয়া থাকে রিপিটিং ভার্বগুলি, এই জন্য আমি ফার্স্ট টেন্সের আদলে এগুলো লিখেছি। তোমরা বইতে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সেরটাও দেখে নেবে। তারপরে ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার বসবে দ্যাট। এটা আমরা একেবারে মুখস্থ করে ফেলবো, এটা আমাদের প্রতিটা লাইনে লাইনে লাগবে ন্যারেশন পরিবর্তনে। তারপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একেবারে সহজ উপায় হচ্ছে সাধারণত সেন্টেন্সটার শেষে একটা কোশ্চেন মার্ক থাকে অথবা নোট অফ ইন্টারোগেশন থাকে। নোট অফ ইন্টারোগেশন দেখে বা প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে রিপিটিং ভার্বটা সেডের পরিবর্তে আস্কড হয়ে যাবে। রিপিটিং ভার্বটা সেডের পরিবর্তে আস্কড হয়ে যাবে। সেডের সাথে সাধারণত টু দিয়ে অবজেক্ট বসাতে হয়, কিন্তু আস্কডের সাথে টু বসে না, আস্কডের পরে অবজেক্টটা বসে যাবে। এক্ষেত্রে লিঙ্কারের জায়গায় আর দ্যাট বসানো যাবে না, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। এক্ষেত্রে আমাদেরকে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা ইফ কখন ব্যবহার করব, ডাব্লিউএস ওয়ার্ড কখন ব্যবহার করব। যদি সেন্টেন্সের ভিতরে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমরা সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে ব্যবহার করব, আর যদি সেন্টেন্সের ভিতরে ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করব। এখন প্রশ্ন হতে পারে স্যার ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলা? ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে যে শব্দগুলোর বানানের শুরুতে ডাব্লিউ এবং এইচ আছে সেই শব্দগুলোকে আমরা সংক্ষেপে ডাব্লিউএস ওয়ার্ড বলে থাকি। এক্সাম্পল হিসেবে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, এই সেন্টেন্স এই শব্দগুলি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যেটা আছে সেটা বসবে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসাবো আমরা। এবার সেই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে দুইটা। ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়। যেমন লেট মি কাম ইন, লেট মি গো আউট, লেট আস এনজয় দ্য ক্লাস, এরকমভাবে আমরা বলতে পারি। ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের বেলায় ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় লেট দিয়া, আর সেকেন্ড পারসনের বেলায় ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় প্রিন্সিপাল ভার্ব দিয়া। তো যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপিটিং ভার্বটা কি হবে? এখানে আমি অনেকগুলো লিখেছি, স্টুডেন্টরা অনেক সময় বেকায়দায় পড়ে যায়, কনফিউশনে পড়ে যায় আসলে কোনটা ব্যবহার করবে। এখানে সেন্টেন্সটা ডিমান্ড বুঝতে হয়, সেন্টেন্সটার ভিতরে কি রিকোয়েস্ট করছে না অর্ডার করছে না অ্যাডভাইস করছে। যদি তোমরা কেউ রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস কোনো কিছুই বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য সহজ ফর্মুলা হলো তোমরা টোল বসিয়ে দেবে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে, কেউ ভুল বলবে না। সাধারণত অনুরোধ বুঝাইলে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করি, আদেশ বুঝাইলে অর্ডার ব্যবহার করি, উপদেশ বুঝাইলে আমরা অ্যাডভাইস ব্যবহার করি। আর কোনো কিছুই তুমি বুঝতে পারলা না তাহলে তুমি টোল ব্যবহার করে দিবে, তাহলেই চলবে। আর ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসাইতে হবে। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় বা সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকে, ডোন্ট ফরগেট মি, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট ডিস্টার্ব মি, এ ধরনের থাকে, তাহলে তোমরা ইনভার্টেড কমার পরিবর্তে নট টু ব্যবহার করবে। আর নট টু ব্যবহার করার পরে ডোন্ট আর ব্যবহার হবে না, সরাসরি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বাকিটা কমপ্লিট করতে হবে। এরপর আসো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? অবজেক্টিভ সেন্টেন্স চেনার একেবারে সহজ উপায় হচ্ছে সাধারণত মে দিয়ে সেন্টেন্সগুলি শুরু হয়। মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, মে হি পাস ইন দ্য এক্সাম, এরকমভাবে আমরা অনেকে কথা বলতে পারি। এগুলি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যেটা মে দিয়ে শুরু হয়। মে দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা অবজেক্টিভ, এবং অবজেক্টিভ হলে সেক্ষেত্রে রিপিটিং ভার্বটা সেডের পরিবর্তে উইশড অথবা প্রেড হয়ে যাবে। উইশড বসাইলেও চলবে, প্রেড বসাইলেও চলবে। তবে বন্ধু বান্ধব যদি এরকম লেভেলের কোনো কারোর মধ্যে কথা হয় সেক্ষেত্রে উইশ ব্যবহার করাটা আমি শ্রেয় মনে করি। আর মুরব্বী শ্রেণীর কেউ যদি তোমাদের জন্য দোয়া করে, প্রার্থনা করে, সেক্ষেত্রে প্রেড ব্যবহার করাটা বেটার আমি মনে করি।
এরপর আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্স কতগুলো ইন্টারজেকশনাল ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, যেমন এলাস, আই অ্যাম আন্ডার, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এরকম প্রথম অংশে ইন্টারজেকশনাল একটা ওয়ার্ড থাকে, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স।